ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান যুক্ত হওয়ার কথা রয়েছেন আমাদের সাথে। শুরুতেই ডক্টর এম সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। বাছাই করা সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে ডাকসু নিয়ে আলোচনা করতে চাই। শেষ হলো ডাকসুর নির্বাচনের প্রচারণা এবং একটি বিষয় যে আজকে ছাত্রদল শপথ গ্রহণ করেছে এবং সেই সাথে ছাত্র শিবিরের অভিযোগ যে ভোট দিতে চাপ দেওয়ার কথা বলা হচ্ছে ছাত্রদলকে, এমন একটা অভিযোগ করেছে ছাত্র শিবির রাতে সংবাদ সম্মেলনে। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে সুষ্ঠু ভোট নিয়ে আসলে সবার মধ্যে একটা সংশয় কাজ করছে, নিরপেক্ষ ভোট হবে কি না। আপনি তো এসবের সাথে সম্পৃক্ত, আসলে আপনি কি বলবেন? আপনার মন্তব্য একটু শুরুতেই জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠানটি যারা দেখছেন মধ্যরাতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন এবং সকলেই আমরা অবগত আছি যে আগামী 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি ডাকসু নির্বাচন। আমরা স্বাধীনতার পর এটি আমাদের 8ম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 2019 সালে একটি বিতর্কিত নির্বাচনের পর বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর জুলাই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর ফেসিবাদের পতন এবং ফেসিবাদীদের সমর্থিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসের তাদেরকে নিষিদ্ধ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের জন্য ডাকসু নির্বাচনের দাবি করা হয় এবং সেই দাবি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনটিকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে। যেহেতু একটা পরিবর্তিত বাস্তবতার মধ্যে এইবারের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন যে সারা দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি আমরা অনেকদিন থেকেই লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে এইবারের যে নির্বাচনটি আমাদের আগামী 9 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটির প্রতি গোটা দেশবাসী শুধু নয়, আমাদের গোটা বিশ্বে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেও এক ধরনের এই নির্বাচন নিয়ে আগ্রহ আছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনারা ডাকসুকে বলা হয়ে থাকে দ্বিতীয় পার্লামেন্ট। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেটি আগামী 19 ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি নিয়েও দেশে এক ধরনের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রতিক্রিয়া আছে। তো সব মিলিয়ে এরকম একটা বাস্তবতায় ডাকসু নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন নিয়ে ক্যাম্পাসেও একটা উৎসব মুখর পরিবেশ বজায় চলমান আছে। তো এইবার ডাকসু নির্বাচনকে সামনে রেখে এটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমাদের ডাকসুর গঠনতন্ত্রের একটা বেশ কিছু পরিবর্তন সহ আচরণবিধি ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা সাপেক্ষে চূড়ান্তকরণ করা হয়েছে এবং এই নির্বাচনী প্রক্রিয়া প্রচারণা চলাকালীন সময়ে ছাত্র সংগঠনগুলো পরস্পরের বিরুদ্ধে কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা গেলেও মোটা দাগে কিন্তু এই নির্বাচনী প্রচারণা আচরণবিধি অনুসরণ করে ছাত্র সংগঠনগুলো তাদের প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। তবে এইবারের নির্বাচনে একটা সবসময় কর্তৃপক্ষের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হলো সাইবার বুলিং। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতিপক্ষের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, বিশেষ করে আমাদের নারী প্রার্থী যারা আছে তাদের সম্পর্কে, এমনকি নারী ভোটারদের সম্পর্কেও বা ভিন্ন মতের এক দল আরেক দলের প্রার্থী এবং সমর্থকদের ব্যাপারেও এই সাইবার বুলিংটা তারা করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিও বন্ধ করার জন্য নানাভাবে চেষ্টা করেছিল। সব মিলিয়ে আগামী 9 তারিখে নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা নেওয়া হয়েছে এবং আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে, একটা অনুষদের ডিন হিসাবে এবং এই নির্বাচনী প্রক্রিয়া নানাভাবে আমরাও যুক্ত আছি, আমরাও সর্বাত্মকভাবে চেষ্টা করছি। তবে একটা জিনিস সবচেয়ে যেটি লক্ষণীয় হচ্ছে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে যে একটা গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছিল নির্বাচনী প্রচারণা কালে, আমরা সেই ধরনের আর ইস্যু আমরা লক্ষ্য করিনি বা একটা পাল্টা অভিযোগের সেই ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করিনি। ক্যাম্পাসে কিন্তু পাল্টা অভিযোগ তো আছে, মানে অভিযোগ, পাল্টা অভিযোগ তো এখন পর্যন্ত আছে। ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, হলগুলোতে যে ধরনের একটা
মত তৈরি করে যে পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছিল, শেষ পর্যন্ত এইটা থেকে আমরা অন্তত পক্ষে কিছুটা অবসান হয়েছে। এবং আজকে যেটা আপনি অভিযোগ করেছেন যে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা চাপ প্রয়োগ করছে ভোটারদের, একই রকম ভাবে ছাত্রদলও কিন্তু এক অভিযোগ করছে যে ক্যাম্পাসে ছাত্র শিবির সহ তারা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারাও নানাভাবে শিক্ষার্থীদেরকে মানে চাপ প্রয়োগ করছে বা এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আছে। কিন্তু আমরা মনে করি যে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা প্রভাব তো ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে, এবং সেটি হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করা। তবে আমাদের কাছে যেটি সার্বিকভাবে মনে হয়েছে সেটি হলো যে ওই অনেক ক্ষেত্রেই অভিযোগগুলোর সারবত্তা পাওয়া যায় না, আর যেখানে যেখানে পাওয়া যায় সেখানে কর্তৃপক্ষ এবং আমাদের যে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু সেই ধরনের পরিস্থিতিটি বা অভিযোগগুলোর মানে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার মানে উদ্যোগ তারা নিয়েছে। আপনি উদাহরণস্বরূপ আমি বলি যে এই নির্বাচনকে কেন্দ্র করে একদল শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে 4 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা দেখি ছাত্রদল সহ অন্যান্যরা যখন এটিকে মনে করেছেন যে শিক্ষার্থীদের ভোটদানে এটি নিরুৎসাহিত করবে, অনেকেই ক্যাম্পাসে থাকবে না, তাদের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরো আপনার সঙ্গে কথা বলতে চাই। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। আবু সাইদ খান, একটু আপনার কাছে আসতে চাই ডাকসু নির্বাচন নিয়ে। সম্প্রতি আমি যদি বলি সবকিছু বিবেচনায় আপনার কাছে কি মনে হচ্ছে, ডাকসু নির্বাচন কি খুব নিরপেক্ষ হবে? কারণ অনেকের অভিযোগ, পাল্টা অভিযোগ, এমন কথা শোনাই যাচ্ছে। তো আপনার মন্তব্য সেই ক্ষেত্রে একটু জানতে চাই। আচ্ছা, আমি তো ভালো পরিবেশই লক্ষ্য করছি যে ছেলেমেয়েরা, তারা বিভিন্ন দলের ছেলেমেয়েরা তারা পাশাপাশি ক্যাম্পেইন করছে, তারা মত বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছে। এইগুলোকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। এবং দীর্ঘদিন যে পরে যে ডাকসু নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা আশাবাদও তৈরি হয়েছে যে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, এবং সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা সবাই মিলে মানে যেভাবে অগ্রসর হচ্ছে সেটা আমার কাছে ইতিবাচক, এবং তেমন কোনো উত্তেজনাও নেই। হ্যাঁ, তবে প্রতিযোগিতা তো থাকবেই এবং সেটা আছে। আর যে জিনিসটা আমার কাছে লক্ষণীয় যে সেখানে ছেলে মেয়েরা সবাই নেমেছে এবং তাদের মধ্যে বহুদিন পরে একটা মতাদর্শিক যে ডিবেট শুরু হয়েছে, যে ডিবেটটা দীর্ঘদিন অনুপস্থিত ছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণের ছোঁয়া লেগেছে বলে আমি মনে করি। জি, এটি একটি খুবই চমৎকার পরিবেশ আসলে অনেকদিন পরেই। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আবু সাইদ খান, বিষয়টি হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি নিয়ে অনেকেই সমালোচনা করে যে ছাত্র সংসদে নির্বাচন করবে ছাত্ররাই, সেখানে আসলে মূল রাজনীতি সেখানে আসবে কেন? একটু আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম একজন সাংবাদিক হিসেবে। আচ্ছা, প্রথম হচ্ছে লেজুর ভিত্তি মানে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল যারা ডিক্টেটেড হয়ে আদিষ্ট হয়ে তারা রাজনীতি করবে, আর একটা হচ্ছে একটা দলের সঙ্গে একটা ছাত্র সংগঠনের আদর্শগত ঐক্য তো থাকতেই পারে, কিংবা অভিন্ন কর্মসূচিতে একটা রাজনৈতিক দল এবং একটা ছাত্র সংগঠন তারা পরিচালিত হতে পারে। কিন্তু রাজনৈতিক দল তারা লেজুর কিংবা লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে এটা আমরা আশা করি না। তারা তাদের নিজস্ব স্বকীয়তা এটা তারা রক্ষা করবে। এর মানে এই নয় যে কারো সঙ্গে আদর্শিক সম্পর্ক থাকবে না, সেটা হতে পারে না। অতএব লেজুর ভিত্তি শব্দটা আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার, এবং প্রত্যেকটা আমরা জানি যে একই রাজনীতির লক্ষ্যে ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সংগঠন, রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে এবং কাজ করে। তো সেটা দোষের কিছু না, এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্র্যাকটিস। অতএব সেই প্র্যাকটিসের মধ্যে আপত্তির কিছু নেই, যতক্ষণ পর্যন্ত না ছাত্র সংগঠন তার স্বকীয় বৈশিষ্ট্য রক্ষা করতে না পারছে তখন প্রশ্ন আসতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে ছাত্র সংগঠনকে তাদের যে নিজস্ব পথে নিজস্ব বলয়ে চলতে দেয়া, এই ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। এবং আমরা অতীতে যে জিনিসগুলো দেখেছি যে ছাত্র সংগঠনের প্যানেলটা যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা করে দেয়, কিংবা ছাত্র সংগঠনের কমিটি যখন অন্য রাজনৈতিক দল ঘোষণা করে, তখনই আমাদের কাছে এক ধরনের মানে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এক ধরনের বাধা বলে মনে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ছাত্ররা তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে, তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লেজুর ভিত্তি রাজনীতি
বলে মনে করি না। জি, এমনটাই তো হওয়া উচিত। আসলে একটা বিরতির সময় হয়ে এসেছে আমাদের, তারপর ডাকসু নিয়ে কথা বলবো। এছাড়া আমাদের আরও কিছু ইস্যু আছে, দু একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই। আজকের যেসব সংবাদ রয়েছে, সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকেই বিরতির পরে। শুরুতে একটু ডক্টর এম সিদ্দিকুর রহমান, আপনার কাছে যেতে চাই। দুঃখিত, আরেকজন অতিথি আমাদের সাথে যেহেতু রয়েছেন, ডক্টর এম সিদ্দিকুর রহমান খানকে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমরা পাচ্ছি না। আবু সাইদ খান, আপনার কাছে আমরা যেতে চাই। আমরা তো ডাকসু নিয়ে কথা বলছিলামই, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। ফেব্রুয়ারিতে ভোট ঠেকাতে পারবে না কোনো শক্তি। ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি তৎপরতায় যুক্তদের বিরুদ্ধে কঠোর বার্তা সরকারের। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে ঝটিকা মিছিল, বর্তমান দেশের যে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন সরকার ইচ্ছে করলে দিতে পারবে? আমি কোনো বাধা দেখি না, কিন্তু সরকারকে কিছু দৃঢ় অবস্থান গ্রহণ করার দরকার। বিশেষ করে যেসব সহিংস ঘটনাগুলো ঘটছে, মব সংস্কৃতি যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আমরা যেটা কয়েকদিন আগে যেটা দেখলাম, পরপর 2 দফা জাপা অফিসে আগুন দেওয়া হলো, কিংবা আমরা রাজবাড়িতে একটা লাশ তুলে নিয়ে সেভাবে কবরটাকে যেভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এমন ঘটনাও একের পর এক ঘটছে। তো এর আগে দিনাজপুরে, রাজশাহীতেও এই দরগা শরীফ, খানকা শরীফের উপর হামলা হয়েছে। এই ঘটনাগুলো ঘটছে। তো আমার কাছে মনে হয় যে এগুলোকে কঠোর হস্তে দমন করা দরকার। তা না হলে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে যেতে পারে। অতএব সরকারের এই ব্যাপারটা দৃঢ় অবস্থান গ্রহণ করা উচিত। এবং অনেক ক্ষেত্রে সরকার এগুলোকে নিন্দা করছে, কিন্তু নিন্দা তো আমরা করব, সরকারকে তো অবস্থান গ্রহণ করতে হবে, তাকে তো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এগুলোকে দমন করার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে আমরা যে ধরনের ভূমিকা, দৃঢ় ভূমিকা আশা করি, সেই ক্ষেত্রে কিন্তু বর্তয় রয়েছে। আমার মনে হয় এইসব বিষয়গুলো নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার এগুলোর ক্ষেত্রে দৃঢ় অবস্থান গ্রহণ করবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এই ধরনের বিষয়গুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে। অন্যদিকে আরেকটি বিষয়, যে ঝটিকা মিছিলের বিষয়টি একটু বলতে চাই। যে আওয়ামী লীগ মাঝে মাঝে ঝটিকা মিছিল করছে, যদিও তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ। এই ঝটিকা মিছিল, আওয়ামী লীগ তো চাইবে যে নির্বাচনের আগে তাদের নির্বাচনে অংশগ্রহণ কিংবা আওয়ামী লীগ ইস্যুটা সামনে আসুক। তারা যদি একটু বেশি তাদের মিছিল, মিটিং এইসব বাড়িয়ে দেয়, তাহলে কি হতে পারে? আচ্ছা, যেসব ঝটিকা মিছিল হচ্ছে, এই ধরনের মিছিল তো সবসময় হয়। বেআইনি সংগঠনগুলো এই ধরনের মিছিল করতেই পারে, এটা হলো একটা বিষয়। আর একটা হচ্ছে যে আওয়ামী লীগ ইস্যুটা, অর্থাৎ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়েছে, তাদের দল, সেই দলটা নির্বাচনের সামনে রেখে তাদের ভূমিকাটা কি হবে, তাদের আইনগত কতটুকু সুযোগ থাকবে কিনা, এই ব্যাপারটা স্পষ্ট হওয়া উচিত। এই ব্যাপারটা আমার কাছে স্পষ্ট না, কেননা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর মানে এই নয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, এই ব্যাপারটা ডিসাইড হয়ে গেছে। এই বিষয়গুলো সিদ্ধান্তে যাওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেই ব্যাপারে সংবিধান এবং দেশের আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবং এই ক্ষেত্রে কোনো দল, কোনো কর্নারের দ্বারা কিংবা চাপের মুখে কিছু করা ঠিক না। যেমন জাপার ক্ষেত্রে যেটা হয়েছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতি করার অধিকার তো সবার গণতান্ত্রিক অধিকার, সে অধিকার কিভাবে হবে? এর মানে এই নয় যে যারা অপরাধ করেছে, হত্যা মামলার সঙ্গে জড়িত আছে, তো যারা অপরাধী প্রমাণিত হবে তারা তো নিঃসন্দেহে রাজনীতি করতে পারবে না। কিন্তু তার বাইরে যে লোকেরা রয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার তারা কিভাবে এক্সারসাইজ করবে, সেই বিষয়গুলোর সম্পর্কেও আমার মনে হয় সরকারের চিন্তা ভাবনা করা উচিত। জি, পুরোপুরি বুঝতে পেরেছি আপনার কথা। আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছেন, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনার কাছে একটু ডাকসু প্রসঙ্গেই আসতে চাই। মানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা নির্বাচনের দিনে, কিংবা
প্রশাসন আসলে কতটুকু প্রস্তুত যদি মানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেটা সামাল দেওয়ার জন্য? ডক্টর এম সিদ্দিকুর রহমান, আপনি একটু আনমিউট যদি করতেন। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা? সরি, আমি যেটি বলছি যে এই পর্যন্ত নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একই সাথে শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একসময় বলা হয়েছিল এই নির্বাচনটিকে সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার জন্য 3 স্তরের নিরাপত্তা নেওয়া হবে এবং এক পর্যায়ে বলা হয়েছিল যে প্রয়োজনীয় সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিন্তু পরবর্তীতে আপনারা লক্ষ্য করেছেন বিশ্ববিদ্যালয় এই অবস্থান থেকে সরে এসেছে এবং আইএসপিআর একটি বিবৃতির মাধ্যমে বলেছে যে সেনাবাহিনী মোতায়েনের কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে এই নির্বাচনটি যেন কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় এবং সকল শিক্ষার্থী যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে বিএনসিসি এবং অন্যান্য নিরাপত্তা যে সমস্ত আমাদের সদস্যরা আছেন তারাও ভূমিকা পালন করবেন। এবং ডাকসু নির্বাচনটিকে যে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে সেটার আজকে গতকাল আপনারা একটা আলামত দেখেছেন যে উপদেষ্টা পরিষদের যে নির্বাচন বৈঠকটি হয়েছে আমাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, সেখানেও কিন্তু ডাকসু নির্বাচন স্থান পেয়েছে এবং প্রধান উপদেষ্টা এই ডাকসু নির্বাচনটি নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ উপায়ে যেন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ফলে আমি মনে করি এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলো বা প্যানেলগুলো যেভাবে পরস্পরের প্রতি বাকযুদ্ধ হয়েছে এবং এই তারা যুক্তি পাল্টা যুক্তি দিচ্ছেন, এটি আমি মনে করি কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু পরস্পরকে আক্রান্ত হওয়ার মতো ঘটনা এর আগে কিন্তু আমরা নির্বাচন প্রাককালে অনেক দেখেছি, কিন্তু এইবার কিন্তু সেই ধরনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে আপনি দেখবেন যে আগের নির্বাচনগুলোর তুলনায় আচরণবিধি সহ আমাদের এই নির্বাচনের জন্য ক্যাম্পাসে যেমন পোস্টার করা যাবে না, বিলবোর্ড দেওয়া যাবে না, মাইকে প্রচারণা করা যাবে না, মিছিল করা যাবে না, আনুষ্ঠানিকভাবে মিটিং করা যাবে না, এই কাজগুলো কিন্তু ছাত্র সংগঠনগুলো মেনে চলেছে। এবং আরো যেটা লক্ষণীয়, আপনাদের মিডিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক বিতর্ক বা তাদের মধ্যে একটা বিতর্কের আয়োজন করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা আগামী দিনে যারা তাদের নেতৃত্ব দিবেন নির্বাচিত প্রতিনিধি হিসাবে তাদের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন এবং সেইখানে শিক্ষার্থীদের বক্তব্য প্রার্থীদের বক্তব্য তারা জানতে চেয়েছেন। এবং গতকাল একটা অভিনব বিষয় হয়েছে যে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কিন্তু বটতলাতে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সংগঠনটি নিষিদ্ধ হয়েছে তারা গত 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হলগুলোতে গেস্ট রুম কালচারের নামে যে ধরনের ছাত্রদের শারীরিক মানসিক নিপীড়নের সহ হলগুলোতে তাদের একটা অযাচিত কর্তৃত্ব যেগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী যে সমস্ত কাজগুলো করেছিল, আজকে সেই প্যানেলটি তারা সেইখানে শিক্ষার্থী এবং মিডিয়াদের সামনে সেখানে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে, তারা শপথ নিয়েছে যে ভবিষ্যতে ক্যাম্পাসে এই ধরনের পরিস্থিতি তৈরিতে তারা কোনো ভূমিকা রাখবে না এবং কেউ যদি সেই ধরনের প্রচেষ্টা নেয় তাহলে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে বা এক ধরনের এইটা কিন্তু এইবার ডাকসু নির্বাচনের আমি মনে করি একটা অসাধারণ একটা এই ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এটি দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে যারা গোটা জাতি তাকিয়ে আছে, আমাদের শিক্ষার্থীরা 40,000 শিক্ষার্থী যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে জীবনে প্রথমবারের মতো, এখানে এমএ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছে তারা গত জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল, কিন্তু আমাদের এই প্রহসন নির্বাচনের মধ্য দিয়ে কারণে তারা কিন্তু সেইখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। ফলে অনেক শিক্ষার্থী আছেন যারা জীবনে প্রথমবারের মতো একটা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের নেতা নির্বাচনের মধ্য দিয়ে এবং যারা আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশের সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। ফলে এই নির্বাচনটাকে আমরা সেইভাবেই গুরুত্বের সাথে দেখতে চাই এবং আমরা আশা করি কর্তৃপক্ষের যে প্রস্তুতি এবং শিক্ষার্থীরা আশা করি যে
বা বিশেষ করে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সহনশীল আচরণের মধ্য দিয়ে এই নির্বাচনটিকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হিসাবে তারা এবং গ্রহণযোগ্য নির্বাচন করবে এমনটাই প্রত্যাশা আসলে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আবু সাঈদ খান। এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।